স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা। এখানে এসে বুঝে গেছি যে এই দুনিয়া আমরা যা করতেছি এটা আসলে আমার জন্য না, আমার কাজই না। আমার কাজ ছিল আখিরাতের জন্য প্রস্তুতি তৈরি করা। আগামীতে আরো বেশি বেশি দিনের মেহনত করতে পারি, দিনের দাওয়াত দিতে পারি। জান্নাতে কিভাবে যাওয়া যায় এগুলা মুরব্বিদের বয়ান শুনে নিজের অন্তরে ধারণ করে সেই অনুযায়ী আমল করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই আমাদেরকে আসা। দুই পর্বে হওয়াতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। জুমার নামাজ পড়াবেন আমাদের মাওলানা জুবায়ের সাহেব। জুমার নামাজের পরে আমাদের জর্ডানের শেখ ওমর খতিব সাহেব উনি বয়ান করবেন। বৃহত্তর জুম্মার নামাজ আদায়ে ইজতেমা ময়দানে লাখো মুসল্লি। তুরাগ তীরে চলছে আম্বান জিকির আজকার। ময়দানে বাড়তি নিরাপত্তা। এখন জনপদেই নিয়ে থাকছে বিস্তারিত। গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ। আগামী ফেব্রুয়ারি মাসটা যেন আমাদেরকে দিয়ে দেয়, যাতে আমরা দ্বীপবাসী এবং ব্যবসায়ীরা সকলে কিছু আয় রোজগার করে। 2 মাসের অল্প আয় দিয়ে বাকি 10 মাস পরিবার পরিজন নিয়ে চলা খুবই কঠিন হয়ে পড়বে। আমাদের দাবি ছিল সেই নভেম্বরের প্রেক্ষিতে ফেব্রুয়ারিটা অন্ততপক্ষে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক। কাল থেকে অন্তত 9 মাস সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা। পর্যটন বাণিজ্য বন্ধে দ্বীপের ব্যবসায়ীদের উদ্যোগ। এখন জনপদে এ নিয়েও জানাবো বিস্তারিত। তবে শুরুতে বিশ্ব ইজতেমার প্রসঙ্গ। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ইজতেমার ময়দানে আজ হবে দেশের বৃহত্তম জুম্মার নামাজ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হবেন জাবেদ আবদুল্লাহ এবং যুক্ত হবেন ইফতেখার রায়হান। প্রথমেই যেতে চাই জাবেদের কাছে। জাবেদ, জানতে চাই যে ইজতেমার আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? বর্ণা, আপনাকে ধন্যবাদ। এরই মধ্যে টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার 58তম প্রথম পর্বের প্রথম দিনের যে আমল, সেই আমল শুরু হয়েছে পবিত্র ফজর নামাজের পরে আম বয়ানের মধ্য দিয়ে। আম বয়ান পরিচালনা করেছে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। ধারণা করা হচ্ছে কিছুক্ষণ পরেই জুম্মা নামাজ আদায় হবে। জুম্মা নামাজ পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। এখন যে মূল বয়ান মঞ্চ রয়েছে, সেই মূল বয়ান মঞ্চে নসিহত ও তাশকিলের যে বয়ান, সেই বয়ান চলছে। অর্থাৎ ঈমান ও আমলের মেহনত সম্পর্কে যে 5 কাজ রয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, নবীর হুকুম ও আহকাম, সেগুলো বিষয়ে মূলত যে ধর্মীয় আলোচনা, সেই ধর্মীয় আলোচনা এখন মূল বয়ান মঞ্চে পরিচালনা করা হচ্ছে। এখান থেকে মূলত যে বিষয়টি প্রচার করা হচ্ছে সেটা হলো ইসলাম যে শান্তির ধর্ম এবং সেই শান্তির যে বার্তা, সেই শান্তির বার্তাই মূলত এই মুসল্লিদের মাঝে প্রচার করা হচ্ছে বা আহ্বান করা হচ্ছে। এটি একটি দামি কাজ। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতি কাজ করতেন। এই মেহনতি এবং এই দাওয়াতির কাজে অংশগ্রহণ করতে এরই মধ্যে দেশ বিদেশের প্রায় লাখো মুসল্লি এই ইজতেমার ময়দানে অংশগ্রহণ করেছে। ঢাকা সহ 41টি জেলা থেকে আগত মুসল্লিরা এরই মধ্যে কিন্তু এই টঙ্গীর আশপাশের যে এলাকা, সেই এলাকা কিন্তু এরই মধ্যে অবস্থান নিয়েছেন। তো এখন আম বয়ান শেষে নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে বৃহৎ একটি মুসলিম জমায়েত। এটিকে এভাবে একটু বলা যায় যে পবিত্র হজের পরে মুসলিম উম্মার দ্বিতীয় সর্ববৃহৎ জমায়েতও এটি। মূলত এখান থেকে ইসলামের যে শিক্ষাগুলো আছে, নৈতিক শিক্ষাগুলো আছে, সেগুলো শিখার পরে তাবলিগ জামায়াতের ছোট ছোট দলে ভাগ হয়ে কিন্তু এই শান্তির বার্তা নিয়ে আগামী 1 বছরের জন্য জমিনে ছড়িয়ে পড়বেন। এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার জন্য প্রায় 75টি দেশের বিদেশি মেহমানরা যেমন এসেছেন, এই ধর্মীয় শিক্ষা গ্রহণ শেষে যে মুসলিম উম্মাহ রয়েছে তারা কিন্তু আবার এখান থেকে আবার সারা বিশ্বে ইসলামের যে দাওয়াত, ইসলামের যে সৌন্দর্য, ইসলাম যে শান্তির ধর্ম, সেই বার্তা নিয়ে কিন্তু তারা জমিনে ছড়িয়ে পড়বেন এবং আল্লাহ রাসূলের যে হুকুম আহকাম, সেগুলো জমিনে স্থায়ী করতে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য
এই যে আহ্বান, যে বার্তা, সেই বার্তা নিয়ে কিন্তু সারা বিশ্বে কিন্তু এই যে এখান থেকে ছোট ছোট জামাতে, অর্থাৎ 15 দিন, 7 দিন এবং 40 দিনের যে জামাত, সে ছোট ছোট জামাতে বিভক্ত হয়ে কিন্তু তারা আবার বিভিন্ন জেলা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বেন। তো আমরা ইজতেমা ময়দানে আসার পরে সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি ভালো দেখেছি। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে সকল বাহিনীর পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী ইফতিকার রাহানের কাছে। জাবেদ, আপনাকে ধন্যবাদ। এবার একটু ইফতেখারের কাছে আমি যেতে চাই। ইফতেখার, আমরা লাখো মুসল্লির ঢল দেখতে পাচ্ছিলাম জাবেদ আবদুল্লার মাধ্যমে। আপনার কাছে জানতে চাই যে এত মুসল্লি, সবার নিরাপত্তার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা পুরোপুরি শুরু হয়ে গেছে। এখন আজকে যেহেতু প্রথম দিন, অর্থাৎ আজকে জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে, এবং এটিকে বলা হয়ে থাকে যে দেশের সবচেয়ে বড় বৃহৎ জামাত। অর্থাৎ আজকের এই বৃহৎ জামাতকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সকাল থেকেই মুসল্লিরা কিন্তু দলে দলে ইজতেমা ময়দানে আসছেন। যেহেতু এবার ইজতেমা 3 থাকে এবং ইজতেমার কিছুটা ভিড় আমরা কম দেখতে পেয়েছি, অর্থাৎ লোক সমাগম অন্যান্য বার যেরকম বেশি হয়ে থাকে এবং লোক সমাগমের কারণে মানুষের চলাচলে এক ধরনের বিশৃঙ্খলা হয়, সেটি কিন্তু এবার হচ্ছে না। অর্থাৎ সুশৃঙ্খল ভাবেই কিন্তু মানুষজন ইজতেমা ময়দানে আসতে পারছেন এবং তার নিজ নিজ ক্ষেত্রে অবস্থান। এবং এই তুরাগতীরের এই জুমার জামাতে কে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। বিশেষ করে যদি জানাই যে 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ইজতেমা ময়দানে, এবং এই ইজতেমা ময়দানের পুরো এলাকাটিকে 335টি সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি র্যাব এবং পুলিশের পৃথক ওয়াচ টাওয়ার থেকে সেখান থেকেও কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং যেহেতু লোক সমাগম ঘটবে জুমার জামাতে, সে কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ইজতেমা ময়দানের আশপাশে যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে যান চলাচল সীমিত রাখা হয়েছে। যদি ময়দানে স্থান সংকুলন না হয়, সেক্ষেত্রে কিন্তু এই সড়কগুলোতেও জুমার জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে মুসল্লিরা সেখানে যেন জুমার নামাজে শরীক হতে পারেন, সেজন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই পুরো বিষয়টিকে যেন সুশৃঙ্খল ভাবে করা যায়, সে কারণে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ফুটপাথ গুলোতে হকারদের একটি দৌরাত্ম্য রয়েছে, এবং এই ফুটপাথের হকারদেরকে উচ্ছেদ করার জন্য কিন্তু পুলিশের বেশ কয়েকটি টিম রয়েছে যারা নিয়মিত সেখানে কাজ করছেন। এবং এই ইজতেমা ময়দানে আজকে ঠিক বেলা 1টা থেকে 1:15টার মধ্যে জুমার নামাজ অনুষ্ঠিত হবে, এবং এই জুমার নামাজে ইমামতি করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব। এবং আজকের এই জুমার জামাতের পরেও কিন্তু বয়ান হবে জর্ডানের যিনি মাওলানা, তিনি জুমার নামাজের পর বয়ান করবেন এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের। আজকের এই জুমার জামাতের পরেও কিন্তু বয়ান হবে জর্ডানের যিনি মাওলানা, তিনি জুমার নামাজের পর বয়ান করবেন এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের ইব্রাহিম লাট সাহেব। এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা এবং জুমার জামাতকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন ইফতেখার রাহান এবং এর আগে যুক্ত ছিলেন জাবেদ আবদুল্লাহ। সহকর্মীদের কাছ থেকে মাঠের খবর জানছিলাম। এবার একটু স্টুডিওতে আমাদের সহকর্মী আছেন সাবিত সরোয়ার, তার সাথে কথা বলতে চাই। সাবিত সরোয়ার, আমরা জাবেদ আবদুল্লাহর মাধ্যমে সেখানকার আনুষ্ঠানিকতা নিয়ে জানছিলাম যে আজ জুম্মার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে লাখো মুসল্লি যুক্ত হবেন, এবং তারপর ইফতেখার বললেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে লাখো মুসল্লি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। এবার আপনার কাছে জানতে চাই যে প্রতিবার ইজতেমা হচ্ছে, ইজতেমার শুরুটা হয়েছিল কিভাবে? ধন্যবাদ বর্ণা। 1927 সালের দিকে ভারতের মাওলানা হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি প্রথম ইজতেমার প্রচলনটা করেন, এবং তিনি ভারতের উত্তরপ্রদেশে মূলত তিনি প্রথম ইসলামের সাধারণ যারা অনুসারী আছেন, যারা ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বা বেসিক যে জিনিসগুলো থাকে সেইগুলো নামাজ, রোজা, কালেমা, হজ, জাকাত এই সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার জন্য তিনি প্রথম ইজতেমার প্রচলন করেন এবং কয়েকটি মূলনীতিকে সামনে নিয়ে এই ইজতেমার কার্যক্রম শুরু করেন। তো এরপরে হচ্ছে 1941 সালের দিকে প্রথম ভারতে
একটি মাদ্রাসায়, নূহ মাদ্রাসা বলা হয়, ওই মাদ্রাসায় প্রথম ইজতেমার আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আমরা দেখেছি যে এর 5 বছর পর বাংলাদেশেও এটি প্রচলন শুরু হয় এবং বাংলাদেশের এখন যে কাকরাইল মসজিদের কথা আমরা জানি, কাকরাইল মসজিদে মূলত এই বাংলাদেশের যে অংশে যে এখন যে ইজতেমাটা হচ্ছে এটির শুরুটা হয়েছিল 1946 সালে কাকরাইল মসজিদে এবং এরপর প্রত্যেক বছরই এটা হয়েছে, কখনো নারায়ণগঞ্জ হয়েছে, কখনো চট্টগ্রাম হয়েছে। তো আস্তে আস্তে দেখা গিয়েছে যে মানুষের উপস্থিতি, সাধারণ মুসল্লি যারা তারা এখানে গিয়ে দিনের ইসলামের বিভিন্ন বেসিক যে জিনিসগুলো সেগুলো জানতে পারছেন এবং তাদের প্রাত্যহিক যে ধর্ম উপাসনা এবং ইবাদত বন্দিগির ক্ষেত্রে তারা এটা বেশ উপকার পাচ্ছেন। এরপরে প্রতি বছর দেখা যায় সাধারণ মুসল্লি যারা এটা বেড়েছেন। হ্যাঁ সামিদ, তাবলিগ জামাতে বর্তমানে যে বিরোধ, একাধিক পক্ষের ভেতরে যে বিরোধ, সেটি আসলে কেন? আসলে বিরোধটা একেবারে ক্ষুদ্র কিছু বিষয় নিয়ে। বাংলাদেশের হযরত মাওলানা জুবায়ের সাহেব আছেন, কাকরাইল মসজিদ থেকে এটি পরিচালিত যেহেতু হয়, কাকরাইল মসজিদের উনি খতিব ছিলেন, খতিব আছেন। তো ওনার জায়গা থেকে যারা সাধারণ বাংলাদেশি যারা আলেম ওলামা আছেন তাদের বেশিরভাগই হযরত মাওলানা জুবায়ের সাহেবকে তারা আমির মানেন এবং আরেকটি অংশ যারা রয়েছেন তারা হচ্ছে ভারতের যে মাওলানা সাদ রয়েছেন, সাদের অনুসারী হিসেবে তারা পরিচিত এবং তাদের দুজনের মতবিরোধের কারণে সামান্য কিছু বেসিক জিনিস নিয়ে এনারা বলছেন যে বিষয়টা ভুল, ওনারা বলছেন যে বিষয়টা না ঠিক আছে, এইরকম। তো দুইটা জায়গা থেকে মূলত বিরোধ হয় এবং এই বিরোধের জেরে 2017 সালের দিকে সবচেয়ে বেশি সামনে বিরোধটা চলে আসে এবং তখন থেকে দেখা যায় যে তাবলিগ জামাত আস্তে আস্তে মানে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং দুটি পর্বে এর 1 বছর আগে থেকে শুরু হয়েছিল, সেটি আরও বেশি মানে দুভাগে বিভক্ত হয়ে যায় এবং সাধারণ মুসল্লি যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের হীনমন্যতা কাজ করে। আমরা দেখেছি যে তাবলিগ জামাতের সবচেয়ে বড় পরিসর যখন ছিল, এখনও বড় পরিসরে হচ্ছে, কিন্তু তখন আমরা দেখেছি এক পর্বে যখন হতো সাধারণ মুসল্লি যারা ছিলেন তারা মোনাজাতে অংশ নিতেন। এখন সেই জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকার প্রধান, ইভেন এমনকি যারা বিরোধী দলীয় নেতানেত্রী তারাও কিন্তু আখেরি মোনাজাতে অংশ নিতেন। টিভি সেটের সামনে সাধারণ মানুষকে আমরা দেখেছি তারা মোনাজাতে অংশ নিতেন। সেই জায়গায় মনে হয়েছিল খানিকটা ভাটা পড়ে যাবে, কিন্তু এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা আছেন, যারা ধর্মকেও বিশ্বাস করেন, যারা মানুষের কথা শুনে তাদের নিজেদেরকে সংশোধন করতে চান, তারাও এখনো বিপুল সংখ্যক মানুষ ইসলামের দিকে অবশ্যই। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা দর্শকদের বেশ কিছু তথ্য জানাতে পেরেছি যেগুলো আমাদের হয়তোবা জানা ছিল না, আমার জানা ছিল না, এবং আমাদের দর্শকদের বেশ কিছু তথ্য জানতে পেরেছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং জামাতের এসব তথ্যগুলো জানানোর জন্য, ইজতেমার এসব তথ্য জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আজই শেষ হচ্ছে চলতি মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবাল দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণের সুযোগ রাখা হলেও 1 ফেব্রুয়ারি থেকে আবারও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার প্রভাব পড়বে পর্যটক কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে। এর ফলে উদ্বিগ্ন দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। মন্ত্রী বেদজ্ঞের প্রতিবেদনে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপের মায়াবী সৌন্দর্যের টানে প্রতি বছর ছুটে যান হাজারো পর্যটক। আগে এখানকার বাসিন্দারা শুধু সমুদ্রের ওপর নির্ভরশীল ছিল, তবে গত কয়েক দশকে পর্যটন নির্ভর হয়ে পড়েছে তাদের জীবিকা। ইতোমধ্যে দ্বীপটিতে গড়ে উঠেছে 1.5 শতাধিক হোটেল ও রিসোর্ট। মূলত পর্যটন সমাগম ঘিরে বছরে মাত্র 5 থেকে 6 মাস আয় করতে পারেন স্থানীয়রা। তবে চলতি মৌসুমে সরকারি বিধিনিষেধে গত 1 ডিসেম্বর থেকে প্রতিদিন দ্বীপে যাওয়ার সুযোগ পেয়েছেন মাত্র 2000 পর্যটক। তবে সেই সুযোগও বন্ধ হচ্ছে শনিবার থেকে, ফলে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ। আগামী ফেব্রুয়ারি মাসটা যেন আমাদেরকে দিয়ে দেয়, যাতে আমরা দ্বীপবাসী এবং ব্যবসায়ীরা সকলে কিছু আয় রোজগার করে। মাত্র 3 মাস ব্যবসা করে এই দ্বীপের মানুষকে মূলত দ্বীপ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে। জানুয়ারিতে গেছে প্রায় 10 থেকে 15 দিন, ওই 15 দিন 1 মাসের মধ্যে আমাদের বিজনেস হয় নাই। প্রতি বছর 5 মাস পর্যটকবাহী জাহাজ চললেও এই বছর মাত্র 2 মাসের সরকার অনুমোদন দিয়েছে, যেটা আমাদের দ্বীপের মানুষের কিংবা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের 2 মাসের অল্প আয় দিয়ে বাকি 10 মাস পরিবার পরিজন নিয়ে চলা, সার্ভাইভ করা খুবই কঠিন হয়ে পড়বে। সরকারি নির্দেশনার কারণে আমরা কিন্তু নভেম্বরে পর্যটক নিতে পারিনি। তো আমাদের দাবি ছিল সেই নভেম্বরের প্রেক্ষিতে ফেব্রুয়ারিটা অন্ততপক্ষে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক।
নভেম্বর থেকে পর্যটকদের সেন্ট মার্টিনে রাতে থাকা নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ডিসেম্বর ও জানুয়ারিতে 2000 পর্যটকের ভ্রমণ ও রাত্রি যাপনের সুযোগ রাখা হয়। কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বলবৎ হবে বলে জানালেন জেলা প্রশাসক। সরকারের যে সর্বশেষ যে নির্দেশনা সেই অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত তারা সেন্ট মার্টিনে যেতে পারবেন। এ যাবৎ পর্যন্ত আমরা নির্দেশনা পেয়েছি। পরবর্তীতে আর কোনো এরপরে এক্সটেনশন হবে এরকম কোনো নির্দেশনা আমাদের কাছে নাই। যদি দ্বীপবাসীর এরকম কোনো চাহিদা থাকে, যদি তারা আমাদের মাধ্যমে সরকারকে জানাতে চান, জেলা প্রশাসনের মাধ্যমে তারা জানাতে পারেন। আর এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব। সেন্ট মার্টিনের 8 বর্গ কিলোমিটার আয়তনের ছোট দ্বীপে বাস করেন প্রায় 10,000-এর বেশি মানুষ। এখন কক্সবাজার। দীর্ঘ সময় শিল্পের প্রসার ঘটেনি শিক্ষানগর রাজশাহীতে, তবে কর্মসংস্থানে পিছিয়ে পড়ে এই জনপদ। শিল্পায়নে বিসিক শিল্পনগরী 1 হতাশ করলেও নতুন সম্ভাবনা দেখাচ্ছে শিল্পনগরী 2। তবে প্লট বরাদ্দে বিসিকের নানা জটিলতায় শঙ্কার মুখে প্রকল্পটি। তাই শিল্প গড়তে সরকারি প্রণোদনার পাশাপাশি বিসিকের নীতিমালা সংস্কারের প্রস্তাব ব্যবসায়ী নেতাদের। মাসুম আক্তারের প্রতিবেদনে ছবি তুলেছেন সজীব আহমেদ। নির্মল বাতাসের শহর রাজশাহী বাসযোগ্য নগরী হিসেবে কুড়িয়েছে খ্যাতি, সাথে শিক্ষানগরীর তকমা তো আছেই। তবে এত সব সুনাম সত্ত্বেও কর্মসংস্থান সৃষ্টিতে বরাবরই পিছিয়ে এই নগরী। রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের লক্ষ্যে 1972 সালে নগরীর সপুরায় গড়ে ওঠে বিসিক শিল্পনগরী 1, যেখানে তুলনামূলকভাবে ভারী শিল্পকে প্রাধান্য দেওয়া হলেও বাস্তবে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। নানা সংকটে এখানকার কারখানাগুলো। দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন করে বন্ধ থাকে, তবে টাকা কিছু যদি আমরা পাই তাহলে কারখানাটা পুরোটাই আবার চালু করতে চাচ্ছি। শিল্পায়নে বিসিক 1 হতাশ করলেও নতুন কর্মসংস্থানে রাজশাহীর পবায় 50 একর জমিতে 172 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে বিসিক শিল্পনগরী 2, যেখানে প্লট রয়েছে 286টি। 2021 সালে প্রকল্পের কাজ শেষ হলেও এখন পর্যন্ত প্লট বরাদ্দ হয়েছে মাত্র 45টি, যেখানে সবেমাত্র শুরু হয়েছে 2-1টি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ, আর আংশিকভাবে চালু হয়েছে 2-1টি কারখানা। কারখানার লোকজন আমাদের বেশি নাই, 13-14 জন মতন। আরও ভালো হবে যদি বিসিকের সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে যায়। রাস্তা থেকে কারেন্ট নিয়ে আমরা চালু করেছি। কারখানা আরও চালু হবে যদি আপনার কারেন্ট, বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনে যদি ঢুকে যায় তাহলে সম্পূর্ণ কারেন্ট বিসিক সম্পূর্ণ চালু হবে। বিসিক শিল্পনগরী 2-এ অগ্রাধিকার পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। প্লটে প্রতি কাঠার দাম ধরা হয়েছে 8,26,000 টাকা। তুলনামূলকভাবে ব্যয়বহুল হওয়ায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই আগ্রহ হারিয়েছেন। এছাড়া প্লট বরাদ্দ ও মূল্য পরিশোধ প্রক্রিয়া সহ বিসিকের জটিল নীতিমালায় বিসিক শিল্পনগরী 2-এর সম্ভাবনা ফিকে হতে বসেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, এ অঞ্চলে শিল্পের প্রসার ঘটাতে বিসিকের নীতিমালা সংস্কারের মাধ্যমে উদ্যোক্তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন সরকারি প্রণোদনা। আশেপাশে জমির মূল্য সর্বোচ্চ 3.5-3.5 লাখ টাকা কাঠা। তারপরে আপনার ওইখানে আমি কিনছি 8,26,000 টাকা করে কাঠা। তারপরে আপনি পুরাপুরি জমির মালিকানাও কিন্তু পাবেন না। আপনি যে ধরেন যে এসে যে আমার বিজনেসটা মের খেয়ে গেল, বা আমি প্লট নিয়েছি, আমি এতদিন পর ইন্ডাস্ট্রি করব, আমি এখন করতে পারছি না, সেক্ষেত্রে যে আপনি প্লটটা বাতিল করবেন, সেই বাতিল করার প্রক্রিয়াও কিন্তু অনেক জটিল। অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে উদ্যোক্তাদের বিনিয়োগও উৎসাহিত করছেন বিসিক কর্মকর্তা। দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে বিসিক শিল্পনগরী 2 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। এখানকার পরিবেশটা এতই ভালো যে এখানে কিন্তু সেই যে চাঁদাবাজি বা এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই ধরনের পরিবেশ নাই। এখানে সুন্দর একটা পরিবেশ আছে, আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন। নতুন এই শিল্পনগরী ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করেন রাজশাহীবাসী। সেই সাথে অতীতের হতাশা কাটিয়ে বিসিকের কর্মমুখী উদ্যোগে প্রকল্পটি পুরোপুরি সফল হবে এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। মাসুম আক্তার, এখন রাজশাহী।
গত 1 মাস ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ চাল। কয়েক ধাপে দাম বেড়েছে বস্তা প্রতি 200 টাকা পর্যন্ত। তবে বস্তা প্রতি 50 টাকা করে কমেছে স্বর্ণা চালের দাম। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন গাজী মাহফুজ। মাহফুজ, জানতে চাই চাল আমদানির পরেও দাম কেন কমছে না এবং বিক্রেতারা এই বাড়তি দাম নিয়ে কি বলছেন? বর্ণা 1 মাস ধরে যে চালের দাম ঊর্ধ্বমুখী, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি গেল 1 সপ্তাহ ধরে মোটা এবং মাঝারি ধাঁচের যে চালগুলো রয়েছে, বিশেষ করে পাইজাম, স্বর্ণা, এই চালগুলোর দাম বস্তাপ্রতি 50 থেকে 80 টাকা পর্যন্ত কমেছে। আজকের বাজারের কথায় যদি বলি, আমরা দেখতে পাচ্ছি বাজারে খুচরা পর্যায়ে মোটা চালগুলো বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 55 টাকায়। এছাড়া মাঝারি ধাঁচের চাল, এর মধ্যে পাইজাম, স্বর্ণা সেদ্ধ, এই চালগুলো বিক্রি হচ্ছে কেজিতে 60 থেকে 70 টাকা পর্যন্ত। আর সরু চাল যেগুলো রয়েছে, বিশেষ করে নাজির শাইল, জিরা শাইল, চিকন যে চালগুলো বলা হচ্ছে, সেগুলোর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। 1 মাস আগে যে দামে বিক্রি হয়েছিল, এখনও কিন্তু সেই একই দামে বিক্রি হচ্ছে। যদিও বাজারে চালের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, একদিকে আমন ধানের যে চালগুলো বাজারে এসেছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এলসি করা চালগুলো কিন্তু বাজারে প্রচুর আসতে শুরু করেছে। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সরকারি পর্যায়ে G2G পদ্ধতিতে যে চালগুলো আমদানি করা হয়েছিল মিয়ানমার এবং ভারত থেকে, সে চালগুলো যদিও এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন এখনও পর্যন্ত সরকারি গুদামেই রয়েছে, যার কারণে আসলে বাজারে দাম কমার যে প্রভাবটি সেটি কিন্তু এখনও পড়েনি। যদিও তারা বলছেন যে সরবরাহ পর্যাপ্ত থাকার পরও যে দাম বাড়ছে, সেক্ষেত্রে তারা মূলত মিল মালিক এবং যারা বড় বড় শিল্প উদ্যোক্তা রয়েছেন, যারা চাল আমদানি করেন বা সংগ্রহ করেন, তাদেরকেই মূলত দুষছেন। তারাই মূলত চালের দাম নিয়ন্ত্রণ করছে এবং তাদের মর্জি মাফিক দাম নির্ধারণ করছে, যার কারণে বাজারে এসে তার প্রভাবটি পড়ছে, নেতিবাচক প্রভাবটি পড়ছে। এবং তারা বলছেন এই জায়গাতে যদি আসলে মনিটরিং কার্যক্রম জোরদার করা যায়, কেননা চালের বাজারে যে পরিমাণ মনিটরিং করা দরকার সেটি আসলে হচ্ছে না, যার ফলে তারা বলছেন যে যদি মনিটরিং কার্যক্রম জোরদার করা যায় তাহলে চালের দাম অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে, যেহেতু চালের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে চালের দরদামের সবশেষ। চালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে গাজী মাহফুজ। এবার নওগাঁর বাজার পরিস্থিতি জানতে চাই। আমদানির প্রভাব পড়েছে নওগাঁর চালের বাজারে। গেল 2 সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে চালের বাজার। নওগাঁর চালের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানতে চাই প্রকারভেদে কোন চালের দাম কেমন? বন্যা গত প্রায় 1.5 মাসের অধিক সময় ধরে চালের বাজার ঊর্ধ্বগতি, তবে সবশেষ গত 2 সপ্তাহ আগে 2 থেকে 3 টাকা কেজিতে দাম বাড়ার পর এখন স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আর এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে চাল আমদানি করার পর থেকে এই চালের বাজার একটি প্রভাব পড়েছে, যার কারণে চালের বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর খুচরা চাল বাজারে। এখানে চালের দামের কথা যদি বলি, যে কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে 77 থেকে 78 টাকা কেজি, জিরা চাল বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা কেজি, সুবর্ণলতা 70 থেকে 72 টাকা এবং 249 জাতের চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজি। তবে মোটা জাতের সোনা 5 যে চাল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি এবং সবচেয়ে বেশি দামে যে চাল রয়েছে আতপ চাল বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা কেজি। যেহেতু চাল আমদানির পর থেকে এই চালের বাজারে একটা প্রভাব পড়ছে, তবে এর প্রভাবও ধানের বাজারেও পড়েছে। বলা যায় যে ধানের সব ধরনের ধানের মন 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। তবে দেশীয় যেই ধান বা চাল রয়েছে, ধান থেকে চাল উৎপাদন করার পর যে চাল বাজারে আসার কথা সেটা পড়ছে না, কারণ গোদামে এখন আসলে পর্যাপ্ত পরিমাণ চাল রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন, যার কারণে আসলে এই ধানের বাজার কমলেও আসলে চালের বাজারে তেমন একটা প্রভাব পড়ছে না বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। কারণ বাজারে যে পরিমাণ চাল রয়েছে সেই চালগুলো যখন শেষ হবে তারপর গোদামজাত চাল বাজারে সরবরাহ করা হবে। তারপর বলা যায় যে আমদানিকৃত চাল এবং স্থানীয় যেসব চাল রয়েছে সব মিলিয়ে একটা চালের বাজারে প্রভাব পড়তে পারে। যেহেতু এখন ইরিবোরো মৌসুম চলছে, আর ইরিবোরো মৌসুম কাটামাড়াই শুরু হতে এখনো প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগতে পারে। এই ধান যখন চাল উৎপাদন হয়ে বাজারে আসবে সেই সময় বলা যায় যে চালের বাজার একটা স্থিতি অবস্থা বিরাজ করবে, তাতে কমে আসার একটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে
ব্যবসায়ীরা আরো বলছেন যে যেহেতু ওএমএস চালু রয়েছে, এদিকে ওএমএস চালু থাকার কারণে নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা আসলে সেখান থেকে চাল এবং আটা পাচ্ছেন খুচরা বাজারে, তেমন তারা চাল কিনছে না, যার কারণে বলা যায় যে এই খুচরা বাজারে তাদের বেচাকেনা অনেকটা কম হচ্ছে। আর এই কমের কারণেও বলা যায় যে তারা আসলে যারা নিম্নবিত্ত তারা সরকারের যে ওএমএস চালু হচ্ছে সেখান থেকে সুবিধা পাচ্ছে। তবে তারা আরো বলছেন যে যেহেতু চাল মজুদ রয়েছে, চালের মোকামগুলোতে, সেখানে যদি অভিযান পরিচালনা করা হয়, সেই চালগুলো যখন আবার বাজারে আসবে তখন আরো চালের দাম কমবে এবং আমদানিকৃত চালেরও একটা প্রভাব বলা যায় যে এই বাজারে থাকবে। সব মিলিয়ে বলা যায় যে চালের যেই বাজারগুলো রয়েছে সেগুলো যদি মনিটরিং করা হয় তাহলে যারা নিম্ন মধ্যবিত্ত আছে সব ধরনের মানুষই আসলে এই বাজার থেকে সুবিধা পাবে। তো এই ছিল আমার কাছে এই চালের বাজার থেকে দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে চালের দরদাম নিয়ে জানাচ্ছিলেন আব্বাস আলী। চলতি মৌসুমের পহেলা সেপ্টেম্বর থেকে প্রথম 5 মাসে কাপ্তাই হ্রদ থেকে আহরণ করা হয়েছে 6,500 টন মাছ। জেলার 4টি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে শুল্ক বাবদ রাজস্ব আদায় হয়েছে 13,40,00,000 টাকার বেশি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, কাপ্তাই হ্রদে মাছ আহরণ ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে একটু জানতে চাই। বর্ণা, আপনি জানেন যে গত মৌসুমে 25শে এপ্রিল থেকে 31শে আগস্ট মধ্যরাত পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ ছিল, যে কারণে পহেলা সেপ্টেম্বর থেকে যে মাছ আহরণ শুরু হয়েছে তা এখন পর্যন্ত গেল 5 মাসে সেখানে 6,500 মেট্রিক টন মাছ আহরণ হয়েছে, যেখান থেকে শুল্ক বাবদ এখন পর্যন্ত 13,40,00,000 টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। একটুখানি বলে রাখি যে কাপ্তাই হ্রদ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে মিঠা পানির কৃত্রিম জলাধার, সেটি হচ্ছে এই কাপ্তাই হ্রদ, যেখানের আয়তন প্রায় 725 বর্গ কিলোমিটার। এখানে রুই, কাতল, চিতল, পাবদা সহ অন্যান্য যে মিঠা পানির মাছ রয়েছে প্রায় 80 প্রজাতির মাছ রয়েছে। এই মাছগুলো আসলে তার নিজস্ব বৈশিষ্ট্যের কারণে সমতল জেলাগুলোতে ব্যাপকভাবে সমাদৃত হয়, বিশেষ করে সেখানকার চাহিদা বেশি। আমরা কথা বলেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটি বলছেন যে গেল 5 মাসে সেখানে তারা 4টি মৎস্য অবতরণ, বিশেষ করে রাঙ্গামাটি শহর, কাপ্তাই, মহালছড়ি এবং মারিশা, এই 4টি মৎস্য অবতরণ ঘাটে যে মাছ এসেছে সেখানে শুল্কায়ন বাবদ সেখানে 13,40,00,000 টাকার রাজস্ব আয় করেছেন। একটুখানি বলে রাখি গত অর্থ বছরে সেখানে 7,500 মেট্রিক টন মাছ থেকে 15.5 কোটি টাকা রাজস্ব আয় এসেছিল। এবছর যেহেতু এখন সময় আছে, আগামী আরো সেপ্টেম্বর এই আগামী মৌসুমে বন্ধের আগ পর্যন্ত প্রায় 3 মাসের মতো সময় হাতে আছে, সেখানে প্রচুর সংখ্যক মাছ আসবে, সেখান থেকে রাজস্ব বাড়তি আসবে বলে প্রত্যাশা করছেন। কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই বছর 8,000 মেট্রিক টন মাছ আহরণের তারা প্রত্যাশা করছেন এবং 16.5 কোটি টাকা রাজস্ব আয়ের যে প্রত্যাশা সেটি তাদের রয়েছে, লক্ষ্যমাত্রা রয়েছে। এখন পর্যন্ত যেহেতু 3 মাসের অধিক সময় রয়েছে, সেখানে বলা হচ্ছে যে এইভাবে মাছ আহরণ হতে থাকলে সেটি আসলে তাদের যে প্রত্যাশা 16.5 কোটি টাকার রাজস্ব আয়ের সেই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। একটুখানি বলে রাখি যে রাঙ্গামাটি শহর এবং আরো যে 3টি মৎস্য অবতরণ ঘাট রয়েছে সেখানে ভোরবেলা থেকে মাছ আহরণ হয়ে আসতে থাকে এবং সেখানে শুল্কায়ন শেষ করে পরিমাপ অন্যান্য কাজকর্ম শেষ করে সেটি আসলে দেশের নানা প্রান্তে চলে যায়। এই ছিল রাঙ্গামাটি মৎস্য অবতরণ ঘাট থেকে আমার কাছে সবশেষ বর্ণনা। রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন জিয়াউর রহমান জুয়েল। 21শে বইমেলা ঘিরে ঢাকা মহানগর পুলিশের নিরাপত্তা বিষয়ে প্রেস ব্রিফিং করছেন ডিএমপি কমিশনার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবার প্রথমবারের মতো টিএসসি থেকে দোয়েল চত্বর এই জায়গাটা ট্রাফিক সব সময় বন্ধ থাকবে না। আমরা মানুষের দর্শনার্থীদের উপস্থিতির উপর নির্ভর করে কখনো এই জায়গাটা ট্রাফিকিংয়ের জন্য খোলা রাখবো, কখনো বন্ধ রাখবো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পথ। অথবা মেলায় যারা আসবেন টিএসসিতে যদি আগত মহিলা শিশুদের নেমে এখানে হেঁটে আসতে হয় তাহলে অনেক কষ্টকর হতে পারে, সেই জন্য অনেক সময় বন্ধ রাখবো এবং খোলাও রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায়, মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে।
লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার খোলা হয়েছে। কেউ যদি হারানো যায়, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারের মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হবে। কোনো কারণে যদি কোনো শিশু বা অন্য কেউ হারানো যায়, আমাদের সাথে যোগাযোগ করলে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে আসলে আমরা তাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। 3 নেতার মাজার, রাজু ভাস্কর্য এলাকা, বিভিন্ন এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং ট্রাফিক ডাইভারশনের ব্যবস্থা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন সময়ে এবং বিশেষ করে যে 1 মাস মেলা চলবে, এই 1 মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না, রাতে এবং দিনে কখনোই চলবে না। হকারদের ব্যাপারে আমরা অনুরোধ করব কোনোভাবেই জন্য যাচ্ছে তাই ভাবে যেখানে সেখানে হকাররা না বসে এবং উচ্ছৃঙ্খল কোনো কর্মকাণ্ডে হকাররা লিপ্ত না হয়। 21শে বইমেলা ঘিরে ঢাকা মহানগর পুলিশের নিরাপত্তা বিষয়ে প্রেস ব্রিফিং চলছিল, যুক্ত ছিলাম সেখানে। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সকালে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি। আসলে প্ল্যানই ছিল অন্য কিছু, সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল, আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। হয়তোবা এই মৌসুমে 40-50% আমরা পেতে পারি, কিন্তু আরও একটি বছর হয়তোবা সময় লাগবে 100% এটাকে ফলপ্রসূ করতে। হটকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য হাফেজা আসমা খাতুনের স্মরণে দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি বলেন, আওয়ামী লীগ জাতির ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দিয়েছিল। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হটকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী রাজনীতি, সমাজ ও উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। দীর্ঘ 29 বছর পর এই আয়োজনে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের 8টি দেশের গবেষকরা অংশ নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। জানতে চাই এই সম্মেলনের বিশেষত্ব কি এবং কি কি বিষয় নিয়ে আলোচনা চলছে? বর্ণা, আমরা রয়েছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং এখানে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের পক্ষ থেকে আজকে বিশেষ একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটি আন্তর্জাতিক একটি সম্মেলন এবং এটি 29 বছর পর কিন্তু এই সম্মেলনটি আয়োজিত হচ্ছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি আপনাকে, এই সম্মেলনকে ঘিরে আমরা যখন এখানে সকালে এসেছি, সকাল 8টা থেকেই কিন্তু আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। তারা কিন্তু আজকে সকাল এখানে এসে বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং তাদের যে পরিকল্পনা অনুযায়ী তারা পরিকল্পনা জমা দিয়েছেন, প্রবন্ধ জমা দিয়েছেন। এবং আজকে এখানে এই মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য চলছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম, যিনি শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী। এবং আজকে রৌনক জাহান রয়েছেন, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী রৌনক জাহানের কিন্তু কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রেখেছেন।
এবং এই আপনি যেটি বলছিলেন যে বিশেষত্ব ব্যাপারটি এই সম্মেলনটি আসলে অনেক বেশি আসলে স্পেশাল স্টুডেন্টদের জন্য, কারণ হচ্ছে এখানে তারা বিভিন্ন বিষয়ে কিন্তু জানতে পারছেন। বিশেষ করে 110টি প্রবন্ধ কিন্তু জমা পড়েছে এবং 8টি দেশের কিন্তু শিক্ষাবিদরাও এখানে এসেছেন এবং তারা তাদের জ্ঞান কিন্তু এখানে শেয়ারিং করবেন। এবং যে বিষয়টি তারা বলছেন যে রাজনৈতিক সংস্কারের যে বিষয়টি, রাজনৈতিক সংস্কারের বিষয়ে কিন্তু তারা আলাপ করবেন এখানে। বিশেষ করে আমাদের দেশে 5 আগস্টের পর থেকে যে সংস্কারের কথা বলা হচ্ছে সে বিষয়ে কিন্তু তারা বিভিন্ন পলিসি শেয়ার করবেন এবং পলিসি সুপারিশ করবেন। এই ছিল আসলে এই সম্মেলনের সর্বশেষ আমার কাছে। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে। সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার দিনাজপুরের হিলিতে 50 লাখ টাকার মধু পাওয়ার আশা চাষিদের। এদিকে মৌ ও সরিষা চাষিদের সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। সোহেল রানার তথ্য ছবিতে বিস্তারিত। বিস্তীর্ণ ফসলের মাঠ যেন হলুদ গালিচা। সরিষা ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। ফুল থেকে মধু নিয়ে ক্ষেতের পাশে রাখা বাক্সে জমা করছে চাষিদের পোষা মৌমাছি। দিনাজপুরের হিলির মাঠ জুড়ে এখন প্রায় একই দৃশ্য। মৌচাষীরা জানান সপ্তাহে একদিন সংগ্রহ করা হয় মধু। প্রতিটি বাক্স থেকে মেলে 2.5 থেকে 3 কেজি মধু। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো লাভের আশা চাষিদের। এখন এখানে যা মধু সঞ্চয় হচ্ছে সেই হিসাবে জানা যাচ্ছে যে আল্লাহ যদি আবহাওয়া ভালো রাখে তো 1 থেকে 2 লক্ষ টাকার মধু এখানে সঞ্চয় হবে। আমাদের মধুর বাজারটা একটু ডাউন যাচ্ছে, আর একটু যদি ভালো যায় তাহলে আমরা ভালো ফলাফল পাওয়ার আশা করি, একটু দাম ভালো হলে। মাঠ থেকে খুচরায় প্রতি কেজি মধু বিক্রি হয় 500 টাকা দরে। দেখে শুনে খাঁটি মধু কিনতে ভিড় করেন স্থানীয়রা। বাজার থেকে তুলনামূলক অনেক ভালো এখানকার মধুটা। হ্যাঁ, যার কারণে আমরা কিনতে এখানে আসলাম। অরিজিনাল মধুটা সংরক্ষণ করে তার বক্সের মধ্যে নিয়ে আসে এবং সেখানে তৈরি হচ্ছে। আমি এটা নিজ চোখে দেখার জন্যই আমি আসছি। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে এসব ক্ষেত থেকে 8 থেকে 10 টন মধু সংগ্রহ হবে, যার আনুমানিক মূল্য $250 কোটি টাকা। সেই সময় কিন্তু সরিষা ফসলটা বোনাস ফসল হিসেবে কৃষকরা ধরতে পারছে। একই সঙ্গে আমাদের এই হাকিমপুর উপজেলায় চলতি মৌসুমে 565টি মৌ বাক্স স্থাপিত হয়েছে, যেখান থেকে আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের মৌচাষীরা প্রায় 1230 কেজি পর্যন্ত মধু কিন্তু এই পর্যন্ত তারা হারভেস্ট করতে সক্ষম হয়েছে, এবং যেটা কিনা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটা বড় ভূমিকা পালন করছে। হিলিতে এবার 2600 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যেখানে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে 565টি মৌ বাক্স। এখন হিলি। শীত নামলেই কিশোরগঞ্জের নরসুন্দা নদীতে উড়ে আসে অতিথি পাখি। জেলা শহরের ভেতর পাখিদের অভয়ারণ্য এই এলাকা নরসুন্দা লেক সিটি নামে পরিচিত। শীত মৌসুমে পাখি দেখতে আসেন এখানে দর্শনার্থীরা। তবে দখল ও দূষণে এই অভয়াশ্রম এখন হুমকির মুখে। মশিউর কায়েসের প্রতিবেদনে বিস্তারিত। আবু হুরাইরা দীর্ঘদিন যুক্ত ফটোগ্রাফির সাথে। ক্যামেরার ফ্রেমে প্রকৃতির রঙিন সৌন্দর্য বন্দী করতে টেকনাফ থেকে ছুটে বেড়ান তেতুলিয়া। তবে শীত এলেই তার ক্যামেরার লেন্স ঘুরে যায় নিজ জেলার নরসুন্দা নদীতে, খুঁজে অতিথি পাখিদের। কিন্তু এই বছর সেই পরিচিত দৃশ্য যেন ফিকে হয়ে গেছে। দখল আর দূষণে নরসুন্দার এই অভয়ারণ্য এখন প্রাণ হারাতে বসেছে তার সৌন্দর্য। কচুরিপনার ভিড়ে অতিথি পাখিদের অস্তিত্ব খুঁজে পাওয়াই যেন কঠিন হয়ে উঠেছে। ছবি তুলতে গিয়ে পাখি এবং কচুরিপনা দুইটা গুলিয়ে ফেলতেছি। হ্যাঁ, তো আমি আলাদা করতে পারতেছি না যে পাখি কোনটা কচুরিপনা কোনটা। এত বেশি পরিমাণে এখানে কচুরিপনা। তো এটা যদি আসলে পরিষ্কার করা যেত, যদি সবসময় আমরা পরিষ্কার রাখতে পারতাম, তাহলে এখানের সৌন্দর্যটা আরো বেশি উপভোগ করতে পারতাম। নরসুন্দা নদীকে দৃষ্টিনন্দন লেক সিটি হিসেবে গড়ে তোলার পর থেকে শীতকালে নতুন প্রাণ সঞ্চার হয়েছিল এখানে। জানুয়ারি এলেই নরসুন্দার বুক চিরে ভিড় জমত হাজার হাজার বালি হাঁস সহ নানা প্রজাতির পরিযায়ী পাখি। পাখির কলকাকলিতে ভরে উঠত আশপাশের এলাকা। তবে ধীরে ধীরে কমছে পাখির সংখ্যা, হতাশা বাড়ছে প্রকৃতি প্রেমীদের মাঝে। পাখি দেখতে আসছি, নদীতে অনেক ময়লা, তার জন্য দেখতে পারতেছি। যদি পরিষ্কার থাকতো তাহলে দেখা যেত। পরিষ্কার জিনিসটা থাকলে তো দেখতেও ভালো লাগে, আবার নদীর পানিটাও উপভোগ করা যায়। পরিবেশবাদীদের দাবি
পরিযায়ী পাখিদের এই অভয়ারণ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। স্থানীয়রাও চান দখল ও দূষণ মুক্ত করে অতিথি পাখিদের জন্য নরসুন্দাকে নিরাপদ আশ্রয়ে গড়ে তোলা হোক। এই এলাকাটা কচুরিপানা দ্বারা আবৃত থাকায় পাখিগুলো ঠিক মতো পানিতে বসতে পারে না, সাঁতার কাটতে পারে না। আমরা অনেকে ঘুরতে আসছি ওই জায়গায়, মানে নরসুন্দা নদীটা আগেরকার দিনে অনেক সুন্দর ছিল, অনেক পাখি আসতো। আসলে এটা পরিষ্কার থাকলে হয়তো আমরা পাখিগুলা পানিগুলা উপভোগ করতে পারতাম। অতিথি পাখিদের জন্য অনুকূল পরিবেশ এই নদী, তবে দখল দূষণে নরসুন্দায় আসা পাখিরা পড়তে পারে খাদ্য সংকটে। যে সকল পোকামাকড় খেয়ে বড় হয়, দেখা গেছে যে এই ময়লা আবর্জনার কারণে এখানে সেই পোকামাকড় এদের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, যার ফলে ওদের খাদ্যের চাহিদা ওরা সম্পূর্ণরূপে পূরণ করতে পারছে না। অতিথি পাখিরা শুধু নরসুন্দার সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দখল দূষণ রোধে কার্যকর ব্যবস্থা না নিলে এই সুন্দর হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। এই ছিল এখন জনপদে। যাওয়ার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।